প্রথমত কথা হচ্ছে যে আমাদের এই এনসিপির যাত্রা কিন্তু ২৪ গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে। ২৪ গণ অভ্যুত্থান কেন হয়েছে? হয়েছিল আমরা বাংলাদেশে মানুষের যে অধিকার ছিল, মানবাধিকার বলি, আমাদের ফান্ডামেন্টাল রাইটস বলি, ফিরিয়ে দেওয়ার জন্য। কথা বলার স্বাধীনতা আমরা চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম মানুষ তার ঘরে বসে তার পরিবারকে যেন সময় দিয়ে তাদের নিজস্ব কাজ করতে পারে। দেখুন, আওয়ামী সময়ে বিরোধী দলের উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে, মামলা, হামলাতে বেশিরভাগ বিরোধী দলের লোকজন বাড়িতে ঘুমাতে পারেনি। বাড়িতে দুবেলা ভাত খাইতে পারেনি। এটা আমরা চেয়েছিলাম মানুষের এই সমাধানটা হোক। এরপরে এই আন্দোলনটা কিন্তু এনসিপির কিংবা নাগরিক পার্টির কারো ছিল না। এই আন্দোলন হয়েছিল সকল বাংলাদেশের ছাত্র জনতা সবার। সেখানে ছাত্র জনতা ছিল, সেখানে বিএনপি ছিল, জামাত ছিল, গণ অধিকার পরিষদ ছিল, এবি পার্টি ছিল, সবাই ছিল। তখন এনসিপির জন্ম হয়নি। যখন এই আন্দোলনের মাধ্যমে একটি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো, এবং শুধু সে পালিয়ে গিয়েছে তাই নয়, বরং তার মন্ত্রিপরিষদ থেকে শুরু করে সকল এমপি এবং একজন থানার প্রতিনিধি কিন্তু পালিয়ে গেছেন। পৃথিবী ইতিহাসে এটি বিরল। এবং তার পরবর্তীতে আমরা যখন প্রয়োজনীয়তা অনুভব করলাম বা জনগণ চাইলেও যে বিএনপি এবং আওয়ামী লীগ এই যে দুটি দলের যাতাকলে মানুষ পিষ্ট হয়েছে, কিংবা অনেকে বলেন যে নৌকা এবং ধানের শীষ একই, মানে দুই সাপের একই বিষ, এরকম অনেক কথা মানুষ বলেন। এর মানুষ চাচ্ছিল নতুন কিছু তৈরি হোক, যেহেতু ছাত্ররা, এই জনতা, তারা এই আন্দোলনের সামনে সারিতে ছিল, তাদের মাধ্যমে নতুন কিছু তৈরি হোক। তাই কিন্তু এনসিপি জন্ম হয়েছে। এবং দেখেছেন, যেখানে বাংলাদেশে মানুষ ক্ষমতা ছাড়তে চায় না, সেখানে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু তার সেই উপদেশের পথ ছেড়ে জনতার কাতারে চলে এসেছে। এবং তারপরে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছি। আমরা মনে করি ২৪-এর ফ্যাসিবাদী আন্দোলনে যারা আমাদের সহযোদ্ধা, সবাইকে নিয়ে আমরা নতুন দেশ করতে চাই। সেখানে বিএনপি, জামাত, গণ অধিকার থেকে শুরু করে সবাইকে আমরা একসাথে চাই। আমরা মনে করি বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার চেয়ে বড় শক্তি কিংবা বড় আর অন্য কোনো উপায় নেই। কারণ আমাদের দেশটা অনেক বেশি ভেঙে গিয়েছে, অনেক বেশি ভাঙচুর হয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। এরকম একটি নষ্ট, এরকম একটি খাদের কিনারে যাওয়া বাংলাদেশ বা দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য জাতীয় ঐক্যের সবচাইতে বেশি প্রয়োজন। এখন যে বিষয়টি আসছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলনটা আমরা গেলাম, সেই আন্দোলনেও কিন্তু এনসিপির আন্দোলন না। এই আন্দোলনটিও কিন্তু ছাত্র জনতা সবার আন্দোলন ছিল। আমি কোনোভাবেই বলবো না, বা এনসিপি কখনো বলেনি এটা এনসিপির আন্দোলন ছিল, এটা কোনোভাবেই বলার সুযোগ নেই। এই আন্দোলনটা আপনারা দেখেছেন যে প্রথম কিন্তু হাসনাত আব্দুল্লাহ তার নিজস্ব ক্যাপাসিটিতে বলেছিল যে আন্দোলন যেতে চাই, এবং সেখানে কিন্তু সকল জুলাইয়ের স্টেক হোল্ডাররা, সকল জুলাইয়ের গোষ্ঠী, রাজনৈতিক দলরা সেখানে গিয়েছিল। বলা বাহুল্য, অনেকে বলে থাকেন যে বিএনপি কিন্তু আসেনি আন্দোলনে। কথা সত্য, বাড়ি ভাই এখানে আছেন, বিএনপি আন্দোলনে আসেনি, গণ অধিকার পরিষদও কিন্তু এই আন্দোলনে সামিল হয়নি। তবে তাদের মনোসম্মতি ছিল বলে আমরা বিশ্বাস করি। এবং বিএনপি বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেছে, গণ অধিকার পরিষদও বলেছে। অর্থাৎ আমরা মনে করি তাহলে আপনারা ছিলেন আর কারা ছিল সবচেয়ে ভাইব্রেন্ট, কারা ছিল আপনারা এই আন্দোলনে? কারা ছিল দেখুন, আমাদের সাথে এবি পার্টি গিয়েছে, আমাদের সেখানে বিভিন্ন ইসলামিক দল গিয়েছেন, জামাত ইসলাম গিয়েছেন, ছাত্র শিবির গিয়েছে, ইসলামিক দলগুলোর ছাত্র সংগঠনগুলো গিয়েছে, এনসিপি গিয়েছে, বাকসাস গিয়েছে, সবাই সেখানে ছিল। এবং সেখানে কিন্তু জুলাইয়ে যারা স্টেক হোল্ডার ছিল বিভিন্ন, যেমন ইনকলাব মঞ্চ, জুলাই ঐক্য, সবাই কিন্তু সেখানে ছিল। সুতরাং এখানে স্পেসিফিক এনসিপির এটা বলার সুযোগ নেই, কিংবা আমরা বলছিও না। এই ক্রেডিটটা আমরা নিতে চাই না। আমরা মনে করি আওয়ামী লীগের রাজনৈতিক যে নিষিদ্ধ জনগণ 5 আগস্ট করে দিয়েছে, শুধু ফর্মালিটিটা এই গভর্নমেন্ট লেট করেছে। আমি বারবার বলে থাকি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, যেটা গতকাল যেটা প্রজ্ঞাপন জারি হয়েছে, এটা তো গতকাল হওয়ার কথা ছিল না, এ হওয়ার কথা ছিল অগাস্টে। যাই হোক, আওয়ামী লীগকে যে অফিসিয়ালি নিষিদ্ধের ব্যাপারটা আসলো বা কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে, বিচারের মাধ্যমে নিষিদ্ধ হবে, এটিতে এই গভর্নমেন্ট দেরি করেছে বলে আমি মনে করি। এখন একটি প্রশ্ন এসেছে যে জাতীয় সঙ্গীত গাওয়ার বিষয়ে প্রশ্ন এসেছে। আমি এই আন্দোলনে একদম পুরো সময়টা শাহবাগে বা মাঠে প্রত্যেকটা স্পটে ছিলাম। সেখানে জাতীয় সঙ্গীতের বিষয়ে দুরকম মতামত আছে। আমি স্পটে ছিলাম, আমি বলতে চাই এখানে যেটা হয়েছে তখন আজানের সময় ছিল। আজান যেটা হয় আমাদের দেশে কি হয়, আজান কিন্তু ঢাকা শহরে দেখা যায় মাগরিবের আজান যদি বলি, একটা আজান কিন্তু প্রায় 5-6 মিনিট চলে। ধরেন শাহবাগে আজান শেষ হয়েছে, ওই পাশের মসজিদে আজানটা শুরু হয়েছে, কিংবা এই আজানের অর্ধেক সময় কিন্তু আরেক জায়গায় আজান চলছে, এভাবে কিন্তু আজানটা হয়। তো দেখা যায় সব মিলে প্রায় 5-6 মিনিট লেগে যায় আজানটা শেষ হতে, মানে আজানের সাউন্ডটা আমার কানে শেষ আসতে। তো পাশের মসজিদে আজানটা শেষ হয়েছে,
অন্য মসজিদে আজান শুরু হয়েছে, আজান চলছিল, সে তখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল। কিছু লোক গিয়ে বলেছেন, ভাই আজান হচ্ছে, সঙ্গীতটা এখন বন্ধ রাখেন বা মাইকটা একটু অফ রাখেন। ঘটনা এরকম। এটা নিয়ে ভুল বুঝাবুঝি কিংবা এটা নিয়ে কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তিকে, কোনো কাউকে দোষারোপ তাহলে করাটা আপনি বলতে চাইছেন জাতীয় সঙ্গীত গাইতে কোনো বাধা দেওয়া হয়নি? না, বাধা দেওয়া এটি হয়েছে, আপনার একটা ভিডিওতে যে আজান আজান হচ্ছে ভাই একটু অফ শব্দ রাখেন শুনলাম। মাইকটা, আজান হচ্ছে অফ রাখেন। কিন্তু জাতীয় সঙ্গীতকে ইন্টেনশনালি, যেটা আমরা বলতে চাই, এরকম কিছু হয়নি যে ভাই জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, এরকম কোন ইন্টেনশনাল ইস্যু ওখানে ঘটেনি। ওখানে হয়েছিল ভাই আজান হচ্ছে, মাইকটা বন্ধ রাখেন। তারপর আরো কয়েকটি যে স্লোগান নিয়ে অর্থাৎ অনেকেই বলবার চেষ্টা করেছেন, সেই স্লোগানগুলি কি হয়েছিল? হ্যাঁ, কিছু স্লোগান এসেছিল। এটা প্রথম দিন এসেছিল, শাহবাগের যে প্রথম দিন, অর্থাৎ শুক্রবার আমাদের আন্দোলনটা শুরু হয়েছে, শনিবারে যখন শাহবাগে আমাদের আন্দোলনটা হলো, সেখানে কিছু স্লোগান এসেছিল। তারপরে তাহলে নাসিরুদ্দিন পাটোয়ারি যে কথা বললেন যে ৭১কে বাইপাস করা যাবে না, এর কোন প্রেক্ষাপটে তিনি এটি বলেছেন? এটি আমি বলতে পারবো, এটা নাসিরুদ্দিন পাটোয়ারি বলতে পারবেন। কারণ ৭১কে বাইপাস করার বিষয় যেটা উনি বলেছেন, যে উনি ব্যক্তিগত জানেন। আমার বক্তব্যটা হচ্ছে, আমি স্পষ্ট করতে চাই ওই দিনের ঘটনাটা। শনিবার যখন বিভিন্ন স্লোগান হয়েছিল, যেমন জামাত শিবিরে যেখানে বসেছিল, সবাই কিন্তু একসাথে বসা আছে, তবে কিছু কিছু পকেট হয়ে গিয়েছিল, কিছু আলাদা আলাদা লোক এসেছিল, কারণ তখন মাইকটা সম্পূর্ণ জায়গায় আমরা বসাতে পারি নাই, সেখানে কিছু স্লোগান এসেছিল। কিন্তু তারপরে কিন্তু আমরা হাসনাত আব্দুল্লাহকে বলেছিলাম যে এই সকল স্লোগানটা আমাদের জাতীয় ঐক্যতে সমস্যা করতে পারে। হাসনাত আব্দুল্লাহ সঙ্গে সঙ্গেই সকল যারা এসেছিল স্টেক হোল্ডার গোষ্ঠী সবাইকে বলেছিল, প্রত্যেকের নেতাকে বলেছিল যে আমরা চাই সবাই মিলে একসাথে স্লোগান দিই, শুধুমাত্রই আওয়ামী লীগের বিরুদ্ধে এবং জুলাইকে নিয়ে। যেটি ছোটের প্রশ্নে যেটি তুলেছেন ফারুক হাসান, যেখানে ২ মাস আগে থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে, সেখানে কিভাবে আপনারা জমায়েতটা করলেন এবং সিটি কর্পোরেশনের গাড়ি, যেটি স্প্রে গাড়ি আপনাদেরকে ঠান্ডা বর্ষণ, বাড়ি বর্ষণ করিয়েছে, যেটি নিয়ে প্রশ্ন তুলেছেন উনি, এই প্রসঙ্গে কি বলবেন? সেখানে কেন কিভাবে করলেন আপনারা? এই অ্যান্সারটা দিতে চাই দুভাবে। পানিটা নিয়ে প্রথমে বলি। দেখুন, সিটি কর্পোরেশনের পানি যখন বেগম খালেদা জিয়া আসলেন যেদিন বাংলাদেশে, সেদিন যখন ছিটানো হলো হাজার হাজার মানুষের মধ্যে, তখন কিন্তু প্রশ্নটা আসেনি। আমাদের এখানে ছিটানোর ক্ষেত্রে এখানে প্রশ্নটা আসলো। সিটি কর্পোরেশন ব্যাখ্যা দিয়েছে, সিটি কর্পোরেশন বলেছে যে যেখানেই গণজমায়েত, যেখানেই মানুষের ভিড়, সেখানে কিন্তু পানি দিয়ে আমরা শুধুমাত্র পরিবেশটাকে ঠান্ডা করছি। এখানে এনসিপি কে দেওয়া হয়েছে বা বিএনপি কে দেওয়া হয়েছে, ব্যাপারটা এরকম না। আর ১৪৪ ধারা যেটি ফারুক হাসান তুলেছে, সেটি ১৪৪ ধারার যেটা বলা আছে, দেখেন এটা নিয়ে আইনি ব্যাখ্যা হতে পারে। সেখানে বলা ছিল যে যমুনার আশেপাশে এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে কোনো সমাবেশ করা যাবে না, শাহবাগের মোড়ে করা যাবে না, সেটা কিন্তু স্পষ্ট বলা ছিল না। তো এটা আইনি ব্যাখ্যা রাখে যে ইন্টারকন্টিনেন্টাল মোড় এটা কি শাহবাগের মোড় করে কিনা। এক। দ্বিতীয় হচ্ছে, আপনি দেখবেন যেদিন আমরা যমুনাতে প্রোগ্রাম করলাম, তার পরের দিন কিন্তু আবার ঘোষণা করা হলো যে যমুনার ওখানে করা যাবে না। আমরা কিন্তু যমুনাতে প্রোগ্রাম করি নাই, আমরা করেছি শাহবাগ মোড়ে। তো যেটি যমুনাতে প্রথম দিন করেছিলেন আপনারা ওদিকে? জি, প্রথম দিন করেছিলাম যমুনাতে রাত্রে। হ্যাঁ, সেটিও কি আইনের লঙ্ঘন কিনা? যদি যদি সেখানে যদি বলা থাকে যে যদি ওই দিন যদি এক্সিকিউট থাকে আগের আদেশটা, সেক্ষেত্রে আইনের লঙ্ঘন হবে, বা যদি এক্সিকিউট না থাকে সেক্ষেত্রে লঙ্ঘন হবে। আচ্ছা, আর ছোট্ট একটি প্রশ্ন আপনাকে করি। ফারুক হাসান যিনি বলেছেন যে দিল্লি না, রাওয়ালপিন্ডি নয়, আচ্ছা যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিনীয় নয়, এই প্রসঙ্গে কি বলবেন? যেখানে করিডোরের প্রসঙ্গ নিয়েও বিতর্ক উঠছে নানা বিষয়ে, আপনাদের স্ট্যান্ড কি আছে? আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমরা বারবার বলছি আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই। এখন স্লোগানের ক্ষেত্রে বলা হয় যে আমরা ইন্ডিয়া পন্থী না, আমরা পাকিস্তান পন্থী না, আমরা আমেরিকান পন্থীও না। কারণ আমাদের দেশটাকে যদি আমরা বলি যে আমাদের উপরে কাদের বেশি আকর্ষণ আছে বা আমাদের উপরে কাদের বেশি অবস্থান আছে, ইন্ডিয়া সবসময় আমাদেরকে গ্রাস করতে চায়। আমরা একসময় পাকিস্তানের অংশ ছিলাম, এবং যুক্তরাষ্ট্র কথা আছে যে যুক্তরাষ্ট্র আমাদের উপরে রাজনৈতিক ছড়ি ঘুরাতে চায়। তাই আমরা বলছি আমরা কোনো পন্থী না, বা আমরা কারোর অধীনে থাকতে চাই। করিডোর প্রসঙ্গে আপনাদের কি দৃষ্টিভঙ্গি আছে, সংক্ষেপে বলবেন আপনাদের রাজনৈতিক স্ট্যান্ডটা কি আছে? কি বিষয়ে প্রশ্নটা? করিডোর যেটি জাতি যেটা মানবিক করিডোরের কথা বলা হচ্ছে। জি, আচ্ছা, মানবিক করিডোরে আমার বক্তব্য হচ্ছে, আমার বক্তব্য বলি, আমার বক্তব্য হচ্ছে মানবিক করিডোর দেওয়ার মতো পরিস্থিতিতে আমরা নেই। কারণ আমাদের বাংলাদেশে মানুষেরই অনেক রাইটস আমরা এস্টাবলিশ করতে পারছি না, এবং রোহিঙ্গাদের একটা বড় কিন্তু প্রেশার আমাদের মধ্যে অলরেডি আছে, যেটি নিয়ে ডক্টর ইউনূস সাহেব কাজ করছেন রোহিঙ্গাদেরকে মায়ানমারে পাঠানোর জন্য। ইউএন সেক্রেটারি এসেছিল, সেখানে বলা হয়েছিল রোহিঙ্গাকে ওখানে পাঠানো দরকার। আমরা দেখেছিলাম যে আগামী বছরের মধ্যে একটা বড় সংখ্যক রোহিঙ্গাকে ফেরত দেওয়া হবে। ঠিক এই মুহূর্তে এবার মানবিক করিডোরের নামে বাংলাদেশে রোহিঙ্গাকে আনাটা যুক্তিসঙ্গত বলে আমি মনে করি না।